কি পছন্দ করি, ব্যক্তি লাইফে তারা কি করছেন, তাদের জীবন জীবিকা কিভাবে করছেন, তারা কার কে কোন জায়গার এজেন্ট, সেই বিষয়টি আমার খুব একটা দর্তব্যের মধ্যে না রাখলেও যেহেতু একটি জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, সেই জন্য এই বিষয়টি নিয়ে আমি কথা বলছি। সদ্য কর্নেল মুস্তাফিজুর রহমান ইউটিউবে এসে এই কথাটি বলেছেন যে সাংবাদিক মনির হায়দার এবং আসিফ নজরুল হচ্ছেন ডিজিএফআই এর পেইড এজেন্ট। জেনারেল ওয়াকারের 5ই আগস্ট যে জিনিসটা আপনারা দেখেন, এটা হচ্ছে আওয়ামী ভারতীয় সিচুয়েশনের ড্যামেজ কন্ট্রোল। তারা খুব ভালোভাবে ড্যামেজ কন্ট্রোল করেছে এবং ছাত্ররা এটা অনেক পরে বুঝেছে। জেনারেল হামিদকে দিয়ে, আসিফ নজরুলকে দিয়ে এই সরকারটার মধ্যে স্যাবোটাজ করেছে এবং এখনো করে যাচ্ছে। কিভাবে বুঝলাম? যে ডিজিএফআই এর পেইড এজেন্ট ছিল সাংবাদিক মনির হায়দার। যেহেতু আমি একদম কনফার্ম করে বলতেছি, কারণ উনি আমাকে ডিজিএফআই এর পক্ষে রিক্রুট করতে চেয়েছিল। এই অন্যান্য যারা ব্লগার আছে তাদেরকে একটা অ্যালায়েন্স করার কথা ছিল, আমি ক্লিয়ারলি বললাম। তাকে প্রধান উপদেষ্টার সহকারী করেছে। আপনারা এই যে কর্নেল মুস্তাফিজুর রহমানের কথাটি শুনলেন, সেই জায়গায় বলছেন যে সাদেক হোসেন রুনি ডিজিএফ এর একজন ছিলেন সাবেক, তিনি মনির হায়দার সাহেবের কাজিন হন, এরকমই তার মাধ্যমেই মনির হায়দার ডিজিএফ এ সংযুক্ত হয়েছেন। এবং যেহেতু মনির হায়দার এখন বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তার একজন সহকারী হিসেবে কাজ করবেন, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। মনির হায়দার সম্পর্কে অন্য নেতিবাচক কথা না বলার আগে যদি একটু বলি, তিনি একজন গুণী সাংবাদিক, ভোরের কাগজ, জনকণ্ঠ, জায়জাদিন, ইত্তেফাক, তারপরে যদি বলি মানব জমিন, দৈনিক পূর্বকোণ পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। এছাড়াও বাংলা ভিশনের একজন উপদেষ্টা হিসেবে আছেন। যদিও চ্যানেল বাংলা ভিশন কার সেটা জানেন, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা, তার এই চ্যানেলটি এখন তার পুত্র যিনি ইশরাক হোসেন তিনি কিন্তু পরিচালনা করেন। আর ডক্টর আসিফ নজরুল একজন শিক্ষক, আইন বিভাগের অধ্যাপক, এটি সবাই আপনারা জানেন। তবে তাদের বিরুদ্ধে যে কথাটি এসেছে, তারা ডিজিএফ এর এজেন্ট। ডিজিএফআই বাংলাদেশে কি কাজ করেছে বিগত দিনগুলোতে সেটা আমরা সবাই জানি। ডিজিএফআই তাদের ইচ্ছা মতো রাজনৈতিক হস্তক্ষেপ সহ নানাবিধ কার্যক্রম করেছে। তো সেই জায়গায় যদি তারা এখনো সেই ডিজিএফআই অথবা ভারতের কিছু পারপাস সাফ করার জন্য এই উপদেষ্টাতে আছেন অথবা প্রধান উপদেষ্টার সহকারী হিসাবে মনির হায়দার ভাই যান, তাহলে এটা বাংলাদেশের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। তবে তাদের এই দুজনের যেই কর্মকাণ্ড ছিল এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, সেটা কিন্তু জনগণের পক্ষে ছিল, ছাত্রদের পক্ষে ছিল। তা আমি ব্যক্তিগতভাবে আশা করব যে কর্নেল মুস্তাফিজুর রহমান তিনি যেই ভিডিওটি করেছেন, তিনি যা বলেছেন ডিজিএফ এর পেইড এজেন্ট হিসেবে, সেই জায়গা থেকে তারা সরে আসবেন এবং তারা দেশ, জাতি এবং জনগণের পক্ষে কাজ করবেন। অন্ততপক্ষে ডিজিএফ এর পেইড এজেন্ট হিসেবে তারা কাজ করবেন না। এবং ভারত বিরোধিতা যেটা আমাদের ছিল, আমরা যেটা করছি, ভারতের সাথে চোখে চোখ রেখে বাংলাদেশের রাষ্ট্র চলবে, সেরকম একটি অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য তারা যেহেতু গুরুত্বপূর্ণ দায়িত্বে গেছে, তারা কাজ করবেন, সেটা আমি দৃঢ়ভাবে আশা করি, প্রত্যাশা করি। আপনারা জানেন যে ইতিমধ্যে শয়তান ধরার কাজ শুরু হয়েছে বাংলাদেশে। এই শয়তানদেরকে ধরতে গিয়ে ইতিমধ্যেই বাংলাদেশে প্রায় 1308 জনের মতো গ্রেপ্তার হয়েছে। আমরা যতদূর জানি এটা আরও বেড়ে যাওয়ার কথা। যৌথ বাহিনীর যে কার্যক্রম সেটা চলছে। এখানে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন, নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা গ্রেপ্তার হয়েছেন। নানা পর্যায় থেকে এটার কার্যক্রম চলছে। আশা করি তাদের সবাইকে, এই শয়তানদেরকে গ্রেপ্তার করে এনে একটি আইনের আওতায় আনবেন, সেটা বাংলাদেশের জনগণের জন্য ইতিবাচক। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি এবং জামাতের মধ্যে কথার একটি যুদ্ধ চলছে। বিএনপি চায় দ্রুত নির্বাচন, জামাত ইসলাম চায় একটু পরে নির্বাচন। তো সদ্য জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান একটি কথা বলেছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন দিলে সেটা হবে নির্বাচনের গণহত্যা। এটা কোনো নির্বাচন হবে না, জামাত ইসলামে সেটা চায় না। নির্বাচন আগে কিছু মৌলিক সংস্কার হতেই হবে, দেশে
একটি গণহত্যা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এটা জামাত ইসলামের আমির বলেছেন, ভালোই বলেছেন। তবে বাংলাদেশের জনগণও চায় এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও বলেছেন যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের মে জুনের ভিতরে একটি নির্বাচন, যদি স্বল্প পরিসরে যতটুকু সংস্কার প্রয়োজন সেগুলা করে একটি নির্বাচন দেয়, এটা দরকার। বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দরকার, তবে সেই নির্বাচনটি সরকার কালকেই দরকার নাই, কিছু সংস্কার কিছু কর্মকাণ্ড এগুলো শেষ করেই দেওয়া উচিত। আর এদিকে আজকে আমি যখন কথা বলছি তখন সন্ধ্যার দিকে হয়তো প্রধান উপদেষ্টার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাদের সৌজন্য একটি সাক্ষাৎ হবে। এই বৈঠকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অনেক নেতৃবৃন্দ থাকবেন। এখানে তারা জাতীয় নির্বাচনের যে রোডম্যাপ সেটা তুলে ধরবেন, কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, এবং এই নির্বাচন কিভাবে হবে কি কি হবে তার একটা পুঙ্খানু ম্যাপ কিভাবে হতে পারে, অনেক কিছু তারা অনেকগুলো পয়েন্ট সেই জায়গায় তারা দিবেন। তবে আমি চাই যে বিএনপি এত অস্থিরতার কোনো দরকার নেই, আস্তে ধীরেই হোক না কেন, যেহেতু প্রধান উপদেষ্টা ইতিমধ্যে ডিক্লারেশন করে দিয়েছেন যে এই বছরের ডিসেম্বর অথবা আগামী 26 মে জুনের ভিতরে নির্বাচন হবে। এটা একদম পানির মতো পরিষ্কার, অনেকভাবে বলতে পারেন, বাট আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এতটুকু বিশ্বাস করতে পারি এবং ওনার কথার একটা গুরুত্ব আছে, তিনি যেটা বলেছেন সেটা করবেন বলে আমি আশাবাদ রাখতে চাই। তো এত অস্থিরতার কিছু না, ডিসেম্বর পর্যন্ত একটু সময় দেন, দেখেন তারা কি করে, তারা কিভাবে নির্বাচনটা করতে চায়, তখন হয়তোবা আমরা অন্য কথা বলতে পারবো যে না, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিতে চায় না, তারা ছাত্রদের পক্ষে বা জামাত ইসলামের পক্ষে। একটা সময় ছিল যে এই যে সেনাবাহিনীর প্রধান যিনি ওয়াকারুজ্জামান, তিনি তো চেয়েছিলেন যে জামাত ইসলামকে সঙ্গে নিয়ে একটু এগিয়ে যেতে, তারপর ছাত্রদের নিয়ে একটি দল করে নির্বাচনে তিনি হয়তোবা যেতে চেয়েছিলেন একটি কিংস পার্টির মতো করে। এখন সেই জায়গা থেকে তো ওয়াকারুজ্জামান সরে আসেন। তবে আমি যেটা মনে করি, হয়তো বা আপনারা আমার সাথে অনেকেই মনে করতে পারেন, বাংলাদেশে শেখ হাসিনা ফেসিবাদের এই যে দোসরদের রেখে বাংলাদেশ ভালোভাবে চলতে পারবে না। এই ওয়াকারুজ্জামান 5ই জুলাই ছাত্র আন্দোলনের সময় ভালো করেছে, যেটাই করেছে করুক না কেন, এখন আমার মতে আমি চাই যে তাকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। চুপ্পুকেও রাষ্ট্রপতি হিসাবে যে আছেন তার সেই জায়গা থেকেও তাকেও পদত্যাগ করিয়ে নতুন কাউকে আনলে হয়তো বা আরেকটু গতি পেত সরকার পরিচালনায় আর কি। যাক, আরেকটি সংবাদ আপনাদের কাছে একটু শেয়ার করতে চাই। ডিবি পরিচয়ে যুবলীগ নেতার নেতৃত্বে ডাকাতি, গ্রেপ্তার 12। অনেকেই বলেন যে বিভিন্ন জায়গায় লুটতরাজ হচ্ছে, সেখানে বিএনপির নেতাকর্মীরা আকাম কুকাম করছে না। আসলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধেও কিছু অভিযোগ আছে, সেইটা হচ্ছে দখল টখল করা, চান্দা টান্দা চাওয়া, কিন্তু এই যে ডাকাতি করার অভিযোগ কিন্তু বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে এখন অবধি পাইনি। আমি যেটুকু দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাই কিন্তু এই বিভিন্ন পরিচয়ে, ডিবি পরিচয়ে, বিভিন্ন বিএনপি পরিচয়ে বিভিন্ন জায়গায় ডাকাতি সন্ত্রাসী করতে গিয়ে গ্রেপ্তার হচ্ছেন। বিএনপি যে একদম দুয়া তুলসী পাতা সেরকম আমি বলবো না, বিএনপি অনেক আকাম কুকাম করছে, সাথে সাথে তার চেয়ে বেশি ওই আওয়ামী দোসররা এখনো সেটা চালিয়ে যাচ্ছেন, সেটা তো আছে। অন্যদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের যিনি পররাষ্ট্র মন্ত্রী আছেন তাদের সাথে একটি বৈঠক হবে। বাংলাদেশের পক্ষ থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে হাসিনার লাগাম টেনে ধরার সহ আরও যেসব বার্তা দিবে দিল্লিকে, মানে হাসিনা যে ভারতে থেকে যে সমস্ত অ্যাক্টিভিজম করছে সেটা যদি না করতে পারে সেই জন্য একটা বার্তা তারা দিবেন আর কি। আগামী সপ্তাহে ওমানের মাস্কটে বৈঠকে বসতে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে শেখ হাসিনা লাগাম টেনে ধরার পাশাপাশি সম্পর্কের আরও খারাপ ও নানা দিক নিয়ে বার্তা দিবেন ঢাকাকে। এটা ভালো বার্তা দিবেন। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রী তো বাংলাদেশে এসে কথা বলতে পারেন, তাদের আর লজ্জা পায় কেন বাংলাদেশে এসে কথা বলতে? যাই হোক, বাংলাদেশের সরকার অন্ততপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার রাষ্ট্র ক্ষমতায় আছে বিদায় এখন অবধি ভারত কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ ইন্টারনাল বিষয়ে খুব একটা বেশি নাড়ানাড়ি করতে পারছেন, এবং ভারতের গোয়েন্দা সংস্থা সে আগের মতো যে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ যেটা করা সেটা করতে পারছে না। সেটা বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক। আমি আশা করব যে আগামী দিনগুলোতে যারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে অন্তত
প্রকৃতপক্ষে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে নীতি এবং বাংলাদেশের সাধারণ জনগণের যে নীতি সেটা বাস্তবায়ন করবেন। পরিশেষে আবারও বলি, আসিফ স্যার এবং এই যে সাংবাদিক মুনির হায়দার, তাদের বিরুদ্ধে আমার কোনো রাগ ক্ষোভ নাই, কিন্তু যেহেতু একটা কথা আসছে সেটা খণ্ডন করার দায়িত্ব তাদের। কি তারা কি ডিজিএফআই এর পেইড এজেন্ট ছিলেন কি ছিলেন না সেটার পুরোই দায়িত্ব তাদের উপর, তারা এটা বিশ্লেষণ করে শেষ করবেন। কিন্তু এটা কিন্তু অনেক বড় একটি মার্ক তাদের পেছনে, যে তারা ডিজিএফআই এর পেছনে কাজ করতেন আগে পেইড এজেন্ট ছিলেন, মানে সেই ভারতের দাসত্ব ক্ষতে যারা কাজ করেছিলেন সেরকমই অ্যাক্টিভিজম তাদের অতীতে ছিল। কিন্তু তাদের ফেসবুক নানা অ্যাক্টিভিজম দেখে ওরকম অতটা খারাপ মনে হয়নি, কিন্তু অনেকেই এই বিষয়টি